মুফতি রহমানের বক্তব্য ছিল, আওয়ামী লীগ আল্লাহ এবং রাসূলকে অপমান করেছে, তাই তাদের নিষিদ্ধ করা উচিত। এটা এমন এক ভাষ্য যা রাজনৈতিক দলকে ধর্মীয় বিচারে বিচার করে, যার পরিণতি হচ্ছে ভয়ঙ্কর। গত কয়েক সপ্তাহের ঘটনা প্রবাহে স্পষ্ট হয়ে উঠেছে বাংলাদেশের সেই বহুমুখী টানাপোড়েনে ঢুকে পড়েছে। এই প্রেক্ষাপটে মুফতি জসিমউদ্দিন রহমানের আবির্ভাব যেন ছিল এক নতুন বিপদের আগমনী বার্তা। একসময় উগ্রবাদ ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্লগার রাজীব হায়দার হত্যার মামলায় অভিযুক্ত এই ধর্মীয় নেতা এখন মুক্ত এবং প্রকাশ্যে রাজনৈতিক অবস্থান নিচ্ছেন। তিনি যে এক সময় আল কায়দা ঘনিষ্ঠ মতাদর্শের অনুসারী ছিলেন তা দেশে বিদেশে বহুবার প্রমাণিত। এমন একজন ব্যক্তি শাহবাগের মতো প্রতীকী স্থানে দোয়া মাহফিল করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলে এবং এক প্রকার চাপ প্রয়োগের মাধ্যমে সরকারের কাছ থেকে সেই দাবি আদায় করে নেয়। এটি নিঃসন্দেহে এক বিপজ্জনক দৃষ্টান্ত। সরকারের এই সিদ্ধান্তকে কেউ কেউ বাস্তবতার স্বীকৃতি বলল। এটাও ঠিক যে এতে উগ্র ধর্মীয় মতবাদকে কার্যত স্বীকৃতি দেওয়া হলো। উগ্র ধর্মীয় মতবাদ আর ধর্ম এক নয়। ইসলাম আর ইসলামকে উগ্রতার দিকে নিয়ে যাওয়া এক নয়। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। খালি আমার কথা যারা শুনছেন তারা কোনোভাবেই আমাকে ভুল বুঝবেন না, এবং এখানে ভুল বুঝবার কোনো সুযোগ নেই। মুফতি রহমানের বক্তব্য ছিল, আওয়ামী লীগ আল্লাহ এবং রাসূলকে অপমান করেছে, তাই তাদের নিষিদ্ধ করা উচিত। এটা এমন এক ভাষ্য যা রাজনৈতিক দলকে ধর্মীয় বিচারে বিচার করে, যার পরিণতি হচ্ছে ভয়ঙ্কর। এমনকি এনসিপিও, জাতীয় নাগরিক পার্টি, তার উপস্থিতি নিয়ে অস্বস্তি প্রকাশ করেছে। কিন্তু মঞ্চে যখন জামায়াত ইসলামী, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোটের মতো দল একত্রিত হয়, তখন তা নিছক কাকতালীয় বলা যায় না। বিশেষ করে যখন ইসলামী ছাত্র শিবির স্লোগান তোলে গোলাম আজম ও নিজামীর নামে, তখন এটি হয়ে ওঠে ইতিহাসে বিরোধিতার এক নির্মম প্রদর্শনী। এখানে প্রশ্ন ওঠে, এই অন্তর্বর্তী সরকার কাদের নিয়ে দেশ চালাবে? যারা ছাত্র আন্দোলনের পক্ষে ছিল, নাকি যারা ইতিহাসের বিপরীতে দাঁড়িয়ে স্বাধীনতা যুদ্ধের অপরাধীদের গৌরব গাথা রচনা করছে? এই দ্বন্দ্বে যখন দেশ পুচ্ছে, তখন আরেক নাটকীয় মোড় নিয়েছিল কিছুদিন আগেই। আপনারা জানেন যে মেঘনা আলম নামে সাবেক মিস আর্থ বাংলাদেশকে ঘিরে সৌদি রাষ্ট্রদূতের সাথে সম্পর্ক, হানি ট্র্যাপিং, ব্ল্যাকমেইলিং, ডিপ্লোম্যাটদের টার্গেট করে আর্থিক চাঁদা আদায়ের অভিযোগ, সব মিলিয়ে এটি যেন রাজনীতির বাইরে এক নতুন অন্ধকার জগতের ইঙ্গিত দেয়। মেঘনা আদালতে নিজেই বলেন, তার একমাত্র সম্পর্ক ছিল রাষ্ট্রদূত ঈসার সঙ্গে, কারোর সঙ্গে নয়। এমনকি তিনি অভিযোগ করেন, ঈসা তার বিরুদ্ধে গুজব ছড়ান এবং তাকে ন্যায়ের সুযোগ দেওয়া হয়নি। এই মামলা যেমন নারীর অধিকার, আন্তর্জাতিক কূটনীতি এবং আইন শৃঙ্খলার পৃষ্ঠ তোলে, তেমনি এটিও বুঝিয়ে দেয় অন্তর্বর্তীকালীন সময়কে কেন্দ্র করে দেশে এক অদ্ভুত ধরনের সামাজিক পচনও ঘটেছে। হঠাৎই পুলিশ তাকে ফেসবুক লাইভ থেকে তুলে নিয়ে যায়, আদালত আইনজীবী পর্যন্ত না দিয়ে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে যেমন ক্ষোভ, তেমনি হাইকোর্ট পর্যন্ত প্রশ্ন তোলে, এই গ্রেপ্তার কি আইনসঙ্গত ছিল? আর ঠিক এমন এক সময় অতি সক্রিয় পাকিস্তানি হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ ছুটিতে চলে গেলেন। সরকার বলছে তিনি 2 সপ্তাহ ছুটিতে, কিন্তু এই সময়ে পটভূমিতে এমন পদক্ষেপে সন্দেহে তৈরি হওয়াই স্বাভাবিক। গত 9 মাসে তিনি বাংলাদেশের বহু জেলায় গেছেন, পাকিস্তানের সফর আয়োজন করেছেন এবং এক প্রকার নতুন এক ঢাকা ইসলামাবাদ সম্পর্ক গঠনের পথ তৈরি করেছেন। ছাত্র আন্দোলনের পরে তার এত ঘন ঘন সক্রিয়তা অনেকের কাছেই অস্বস্তিকর মনে হয়েছে। হঠাৎ করেই তার অনুপস্থিতিতে যেন কিছু আড়াল করার এক কৌশল, কে জানে, হয়তো নতুন কোনো কূটনৈতিক প্যাকেজের প্রাথমিক স্তর শুরু হচ্ছে, অথবা ওই যে আরেক কূটনীতিকের কথা বললাম সেরকম কোনো কিছু কিনা। সন্দেহ তার ডালপালা মেলছে, করিডোরে নানা রকমের আলোচনা হচ্ছে। হয় তিনি আসবেন না, হয়তো তাকে বাংলাদেশে মুখ লুকোবার জন্য কয়েকদিনের জন্য পাঠিয়ে আবার তুলে নেওয়া হবে। বাংলাদেশ এখন ঠিক এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে একদিকে রয়েছে গণ আন্দোলনের নৈতিক শক্তি, যারা ভোট, মানবাধিকার এবং বিচার ব্যবস্থার স্বাধীনতা চায়। অন্যদিকে রয়েছে ইতিহাস বিরোধী শক্তি, যারা ধর্মের নামে অতীতের নৃশংসতাকে গৌরব হিসেবে তুলে ধরে। এই বাস্তবতায় সরকারের দায়িত্ব সবচেয়ে বেশি। তারা কি আদর্শ বাস্তবতার মাঝে সঠিক ভারসাম্য রক্ষা করতে পারবে, নাকি সাময়িক সুবিধার জন্য ইতিহাসের কালো অধ্যায়কে স্বাগত জানাবে? সময়ই দেবে উত্তর। তবে আমি আমার শ্রোতাদের জন্য
যেটা বলতে চাই, আমার কাছে মনে হয় এটাই গুরুত্বপূর্ণ বার্তা আমার দিক থেকে, রাজনীতি কখনই একমাত্রিক নয়। এখানে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি মুখমণ্ডলের পেছনে থাকে বহু স্তরের ছায়া রাজনীতি। বর্তমান বাংলাদেশ সেই ছায়ার ভেতর দিয়েই এগিয়ে চলছে, কারণ সত্যিকারের গণতন্ত্র গড়ার পথে সবচেয়ে বড় প্রতিপক্ষ ভবিষ্যতের প্রেতাত্মা। সেই আত্মাদের যদি আমরা স্বাগত জানাই, তাহলে 5 আগস্টের সেই গৌরবময় প্রভাত হয়তো আর কোনো দিন ফিরবে না।